আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ওয়াশরুম থেকে জামাটা পরে বাইরে এলাম। রেনু আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পাঞ্জাবিটাতে কত কিউট লাগছে তুমি জানো? আমার তো মন চাইছে। কি মনে চাইছে? রেনু একটা মুচকি হাসি দিয়ে বলল, কিছু না, চলো দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা নিচে নেমে আসি। আন্টি আমাদের দেখে বলে, কোথায় যাচ্ছিস তোরা? মা, তোমাকে না বললাম আজকে আমার ফ্রেন্ড সাদিয়ার বিয়ে। আচ্ছা, আমরা এখন আসছি। সাবধানে যাস। আর বাবা আশিক, তুমি রেনুকে একটু দেখে রেখো। মেয়েটা বড্ড ঝগড়টে, যার তার সাথে ঝগড়া করে বসে। আন্টি চিন্তা করবেন না, আমি ওকে দেখেই রাখবো। এরপর আমি রেনুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তবে আজকে ড্রাইভিং সিটে আমি বসেছি আর রেনু আমার পাশে। রেনু আমাকে রাস্তা বলে দিচ্ছে। আমরা একটা গিফটের দোকানে এলাম। সেখান থেকে রেনু তার ফ্রেন্ডের জন্য একটা গিফট নিল। তারপর আমরা দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম রেনুর ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় রেনু আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল, আর ওর এত বকবকের উত্তরে আমি শুধু হ্যাঁ করছিলাম। তারপরও দেখি এই মেয়েটা থাকছে না। যাই হোক, এই বাচাল মেয়ের অত্যাচার সহ্য করতে করতে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। বিয়েবাড়িতে যাওয়ার পর রেনু আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় ফ্রেন্ড হিসেবে। যাক, বাঁচা গেল। আমি তো অন্য কিছুই ভাবছিলাম। তখন রেনুকে নাকি তার কোণে বান্ধবী ভেতরে ডাকছে। আমি তো আর মেয়েদের ওখানে যেতে পারবো না, তাই রেনু আমাকে এখানে রেখে চলে গেল আর বলল, আমি একটু আসছি। একা একা একপাশে দাঁড়িয়ে আছি, কাউকেই তো চিনি না, আর আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলার অভ্যাসও আমার নেই। বলতে পারেন একা একা সময় কাটাতে আমার ভালোই লাগে। তখনই আমার শান্তি বিনষ্ট করতে চলে আসলো একটা ময়দা সুন্দরী। মেয়েটি রেনুরি ফ্রেন্ড, নাম হয়তো শান্তি। কি অশান্তি, মেয়েটা এসে একেবারে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। তাই আমি একটু পিছিয়ে যাই। তখনই অশান্তি মানে শান্তি বলল, হাই, আমায় চিনতে পারছেন? চিনব না কেন, একটু আগেই তো কথা হলো। আপনাকে না এই নীল পাঞ্জাবিতে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। শান্তি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? আমি এটা বুঝতে পারি না, মেয়েরা এতটা আদিগিল্লা কেন হয়। তারপর আমি বললাম, আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা, আপনার কোনো জিএফ আছে? না, নাই। ও মা, কি বলছেন আপনি? আপনার মতো এমন একটা কিউট ছেলের জিএফ নাই। সত্যি অবিশ্বাস্য। ও মাই গড, এই মেয়ে তো দেখছি একেবারে পাক্কা ফ্ল্যাট রানী। ছেলেদের কি করে ফ্ল্যাট করতে হয় ভালো করেই জানে। না বাবা, এখান থেকে কেটে পড়াই ভালো। এরপর হয়তো সোজা প্রপোজ করে বসবে। আমি হালকা গলা খাকড়িয়ে বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। এই মেয়ে তো পুরাই জোক। শান্তি বলল, আর একটু দাঁড়ান না, একটা কথা ছিল। জি বলুন, কি বলবেন? তখনই শান্তি কোথা দেখে যেন একটা গোলাপ এনে আমাকে সোজা প্রপোজ করে বসলো। ঠিক সেই মুহূর্তেই রেনুর আগমন। রেনুর আগে ফুঁসতে ফুঁসতে কাছে এসে এমন একটা ধাক্কা দিল যে শান্তি সামলাতে না পেরে পাশে থাকা ছেলেটার উপর গিয়ে পড়ে। তারপর রেনু শান্তিকে উদ্দেশ্য করে বলে, হারামজাদি, তোর সাহস কি করে হলো আশিককে প্রপোজ করার? তাতে তোর সমস্যা কি? আশিক তোর বিএফ নাকি বিয়ে করা বর যে অন্য কেউ তাকে প্রপোজ করতে পারবে না? আন্টি আমাকে আগে সাবধান করে দিয়েছিল যে রেনু ঝগড়ুটে একটা মেয়ে। এই জন্য রেনু শান্তির পুরো একটা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিচ্ছে। এখন আমি কি করব? বিয়েবাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তখন রেনুকে রীতিমতো টানতে টানতে নিয়ে অন্যদিকে নিয়ে গেলাম। রাগে রেনুর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কি করলা? শুধু শুধু শান্তির সাথে এইভাবে ঝগড়া কেন করছিলে? ওই শান্তির সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার? আর উল্টা এই প্রশ্ন করলাম না যে তাতে তোমার কি, কারণ যদি এই প্রশ্নটা করে ফেলি তাহলে আমার কপালে শনি আছে। রাগের মাথায় রেনু আমাকে প্রপোজ কি বিয়ে করে ফেলতে পারে। তাই আর কথা বাড়াতে না গিয়ে রেনুকে বললাম, এসব বাদ দাও, এখন চলো, বিয়ে শুরু হতে যাচ্ছে। তারপর রেনু কিছুটা শান্ত হয়ে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বিয়ের জায়গায় পৌঁছালো। আমি আর কিছু বললাম না। রেনু ওই পুরো অনুষ্ঠানে আমার হাতটা একবারের জন্য ছাড়ে নাই। তারপর সব কিছু সম্পন্ন করে বিয়ে বাড়ি থেকে বের হতে অনেকটা রাত হয়ে গেল।
আমরা গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি স্টার্ট দিতে দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ঘটল আরেক বিপত্তি। বাড়ির 1 কিলোমিটার কাছাকাছি আসতেই গাড়ি বাবাজি যান ছেড়ে দিলেন। এখন কি করব? বাইরে এত বৃষ্টি, তারপর এত রাতে কোনো গাড়িও পাওয়া যাবে না, আর সারা রাত এখানেও থাকতে পারবো। তখন আমি রেনুর দিকে তাকিয়ে দেখি ও খুবই খুশি। আমি রেনুকে জিজ্ঞাসা করলাম, এই বিপদে তুমি এত খুশি হচ্ছ কেন? রেনু হাসি মুখে জবাব দিল যে তার নাকি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দের। সে নাকি বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভিজা শুরু করে। কথাটা বলতে দেরি রেনু গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজা শুরু করলো। আমি তো পুরাই রেনুর এই কাণ্ড দেখে। রেনু বাইরে গিয়ে বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিয়েছে আর খিলখিল করে হাসছে। সে কি হাসি! কারো হাসিও এত সুন্দর হতে পারে? আমি অবাক দৃষ্টিতে রেনুর দিকে তাকিয়ে আছি। তখন দেখি রেনু থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রেনু ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমিও মাথা নেড়ে জবাব দিলাম, কিছু না। তখন দেখি রেনু আমাকেও ডাকছে। আমি না করে দিলাম। কারণটা তো আপনারা ভালো করেই জানেন, আমার বৃষ্টি সহ্য হয় না। কিন্তু কে শুনে কার কথা? আমাকে কিছু বলতে না দিয়েই রেনু আমাকে টেনে গাড়ি থেকে নামায়। কি আর করা, আমিও রেনুর সাথে যোগ দিলাম। ভালোই লাগছে রেনুর সাথে এভাবে বৃষ্টিতে ভিজতে। তারপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা হালকা হয়ে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তখন দেখি রেনু আমার সাথে একেবারে গা ঘেঁষে হাঁটতেছে। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি লক্ষ্য করলাম ঠান্ডা বাতাসের কারণে রেনু শীতে ঠকঠক করে কাঁপছে। এখন আমি কি করি? আমার কাছে কোনো কোট নেই যে রেনুর গায়ে চাপিয়ে দেব। আশেপাশে কোনো দোকানও দেখছি না। আর এদিকে শীতের কারণে রেনুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই মায়ারে কেটাই কইছিল এমনি নাইচ্চা নাইচ্চা বৃষ্টিতে ভিজতে। রেনু শীতে এতটাই কাবু হয়ে গেছে যে ঠিক মতো হাঁটতেও পারছে না। আমি কোনো উপায়ান্তর না দেখে রেনুকে কোলে তুলে নিলাম। রেনুর সাথে সাথে আমার গলা জড়িয়ে ধরে একেবারে বুকের সাথে মিশে যেতে চাইল। এখনও কাঁপছে সে, তাই আমি দ্রুত হাঁটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম। দরজার সামনে এসে আমি রেনুকে নামিয়ে দেই। রেনুর দিকে তাকাতেই দেখি লজ্জায় চোখ নামিয়ে নিছে, আর দেখি মিটি মিটি হাসছে। লজ্জার কারণটা তো বুঝলাম, কিন্তু মেয়েটা হাসছে কেন? তারপর দরজার কলিং বেল টিপতেই আন্টি বেরিয়ে এলো। আন্টি আমাদের দেখে তো পুরো টাসকি খাইয়া গেল, কারণ আমরা পা থেকে মাথা অবধি পুরো কাক ভেজা হয়ে গেছি। আন্টি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, তোদের এই হাল কি করে? এরপর রেনুই তার মাকে সব কিছু বলে। তারপর দেখি আন্টি আমার দিকে কেমন যেন সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কারণ উদ্ধার করতে না পেরে আন্টিকে জিজ্ঞেস করে ফেললাম যে, কি হয়েছে আন্টি, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন আন্টি আমার বুকের বাম দিকে পাঞ্জাবিতে আঙুল তাক করে বললেন, এখানে কি হয়েছে বাবা? তাকিয়ে দেখি লিপস্টিকের দাগ কাম সারছে। এটা নিশ্চয়ই রেনুর কাজ, আর এজন্যে হাসছিল। আজকালকার মেয়েরা কি ধরনের লিপস্টিক ব্যবহার করে আল্লাহ জানে, এত ভেজার পরও উঠে নাই। আমি তখন রেনুর দিকে তাকাতেই দেখি মিটিমিটি হাসছে আর বলল, মা, আমি উপরে যাই, গিয়ে চেঞ্জ করে নেই। এখন আমি আন্টিকে কি বলি? তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, আন্টি আসলে বিয়েবাড়িতে একটা মেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, আমি তাকে ধরে ফেলি, তখনই হয়তো। ও আচ্ছা, ঠিক আছে, জলদি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো আবার অসুখ করবে। আমি ছাড়া পেয়ে সোজা উপরে চলে আসি আর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। আশ্চর্য ব্যাপার, আমার কোনো রকম জ্বরই আসলো না। যাই হোক, সকালে ঘুম ভাঙে রেনুর মিষ্টি ডাকে। রেনু বলে, স্যার, আপনি নাকি অফিস যাবেন? এতটা বেলা পর্যন্ত ঘুমালে কি করে হবে? লাফিয়ে উঠে দেখি 9টা বাজতে চলল, তাই উঠেই ওয়াশরুমে চলে যাই। বাইরে এসে দেখি রেনু আমার জন্য উপরেই নাস্তা নিয়ে এলো। আমি তড়িঘড়ি করে নাস্তা শেষ করি। এরপর নিচে এসে দেখি রেনুও সাজুগুজু করে রেডি। আমাকে বলল আমি যেন তাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাই। আপনাদের তো বলাই হয়নি, রেনু এবার অনার্স লাস্ট ইয়ারে পড়ে। তারপর আমরা আন্টির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। পুরো রাস্তা রেনুর টেপ রেকর্ডার চালু ছিল। আমি ভেবে পাই না এই মেয়ে এত কথা বলে কিভাবে। রেনুকে কলেজে নামিয়ে অফিসে চলে আসি। আঙ্কেল আমাকে আমার কেবিন দেখিয়ে দিলেন, আর একজন বয়স্ক লোক এসে আমার কাজগুলো বুঝিয়ে দিল। আমার খুবই ভালো লাগছে। অনেক দিন পর আবার কাজে ফিরলাম। ফুরফুরে মেজাজেই কাজ চালিয়ে গেলাম।
এভাবে কেটে গেল 1 সপ্তাহ সময়। আমি অফিসে চলে এলে রেনু বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করত আর সব সময় বলতো আমি যেন কোনো মেয়ের আশেপাশে না যাই। একবার তো রেনুর কলেজের এক মেয়ের সাথে কথা বলার সময় রেনু এসে হাজির হয়ে যায়। আর মেয়েকে কি ঝাড়ি দিয়েছিল মাইরি, কি বলবো। সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে আমাকে রেখে গাড়িতে নিয়ে চলে গিয়েছিল। পরে আবার ন্যাকা কান্না কেঁদে সরিও বলে। অবশ্য রেনুর এই দুষ্টু মিষ্টি শাসনগুলো কেন জানি আমারও ভালো লাগে। একদিন কাজ করছিলাম, তখন আঙ্কেল আমাকে ফোন করে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসো। ভাবলাম নিশ্চয়ই বড় কিছু ঘটেছে, তাই তখনই আমি বেরিয়ে পড়ি। বাড়ির গেটে প্রবেশ করতে দেখি বাড়ি থেকে 3 জন মানুষ বেরিয়ে আসছে। একজন মাঝবয়সী মহিলা আর একজন লোক, সাথে আমার বয়সী একটা ছেলে। মাথায় রুমাল চেপে আসে। খেয়াল করে দেখলাম মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি গাড়ি থেকে নামার আগেই তারা গাড়িতে উঠে চলে যায়। আমি বাড়িতে ঢুকতে দেখলাম আঙ্কেল আমার দিকে রাগীভাবে এগিয়ে এলো আর বলল, তুমি আমাদের সাথে এরকমটা কি করে করতে পারলে? আমি আঙ্কেলের এরকম রাগী চেহারা দেখিনি। উনি সবসময়ই আমার সাথে হেসে কথা বলেছেন। আমি তো ভয়ে চুপসে গেলাম। আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, কি করেছি আঙ্কেল? কি করেছো মানে? তুমি আর রেনু একে অপরকে ভালোবাসো, এটা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? তোমরা যদি আমাদেরকে আগে থেকেই বলে দিতে তাহলে রেনুর জন্য আর পাত্র খুঁজতে হতো না। রেনুর জন্য তোমার থেকে ভালো পাত্র আর হতে পারে না। তাছাড়া তোমরা আগেই বলে দিলে আজকে ওই ছেলেটার মাথাটা ফাটাতো না। মানে একটু আগে যে ছেলেটা গেল ওর কথা বলছেন? কিন্তু ওর মাথা ফাটলো কি করে? আমি ফাটিয়েছি। সব কত আমাকে বিয়ে করতে এসেছিল, আবার বলে কি না পাত্রীর সাথে আলাদা কথা বলতে চায়, তাই দিছি রুমে নিয়ে আচ্ছা মতো ধোলায়। তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলো তুমি? দাঁড়ান আঙ্কেল, তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। আসলে আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে রেনু আমাকে ভালোবাসে, কিন্তু আঙ্কেল আমার পক্ষে রেনুকে বিয়ে করা সম্ভব নয়। কেন, তুমি কি আমায় পছন্দ করো না? আসলে ব্যাপারটা সেটা না। তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে না পছন্দ করার কোনো কারণই নেই। তাহলে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেমটা কোথায়? সমস্যা আছে, অনেক বড় সমস্যা। আর সেটা হলো আমার অতীত। আমার অতীত জানলে তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাইবে না, উল্টো আমাকে ঘৃণা করবে। তোমার অতীতে এমন কি আছে যে সেটা জানলে আমরা তোমাকে ঘৃণা করব? চাই না জানতে তোমার এমন অতীত। আমি এমনিই ঠিক আছি। না, সেটা হয় না। আমি চাই না বিয়ের পর তুমি কিছু জেনে কষ্ট পাও, তার চেয়ে এখন জেনে নেওয়াটাই ভালো। আমি বলছি শোনো, আমি প্রথম থেকেই তোমাদের মিথ্যে বলে আসছি। আসলে আমি অনাথ নই, আমার একটা পরিবার আছে। কি, তুমি অনাথ নও? না, আর একটা বড় সত্য আছে। হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তোমার জানা উচিত রেনু, আমি একজন ধর্ষক। আমি একটা মেয়েকে জোর করে ধর্ষণ করেছিলাম, আর তারপর বিয়ে। কি কি বলছো তুমি এসব, পাগলের মতো? তারা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না। এটাই সত্যি। এরপর আমি তাদের সবাইকে আমার জীবনে ঘটে যাওয়া সব কিছুই খুলে বললাম। আমি কথাগুলো শেষ করে তাদের দিকে তাকালাম। রেনু কিছুই বলছে না। রেনুর চোখ বেয়ে জল পড়ছে। আঙ্কেল আন্টিও একেবারে স্তব্ধ হয়ে আছেন, সবাই নিশ্চুপ। তখন আমি বললাম, কি হলো, কিছু তো বলো, নাকি তোমরাও এখন আমাকে আমার পরিবারের লোকজনের মতো ঘৃণা করছো? তখনও কেউ কিছু বলছে না। আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রেনু, আঙ্কেল, আন্টিও আমাকে এখন ঘৃণা করে? তারা কিছুই বলছে না দেখে আমি ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।